সোনারপুল গ্রামের নতুন পোস্টমাস্টারের চাকরি পেয়েছে সুজয়। সুজয় গ্রামের পথে হেঁটে যেতে যেতে দেখল একটা চায়ের দোকান। চায়ের দোকানে গিয়ে বসল সুজয়। গ্রামে নতুন দেখছি, কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? আমি কলকাতা থেকে এসেছি। এখানে নতুন পোস্টমাস্টারে চাকরি পেয়েছি। আচ্ছা, এখানে কি কোনো ঘর পাওয়া যাবে থাকার মতো? এইখানে তো ওরকম ঘর পাওয়া যাবে না, কিন্তু আমার একটা ছোট ঘর আছে। তুমি যদি থাকতে চাও আমি ওটা খালি করে দেব। না না, আমার জন্য আপনি কেন অসুবিধায় পড়বেন? না না, ওরম কোনো ব্যাপার না। ওই ঘরটা আমার এমনি পড়ে আছে, কোনো অসুবিধা হবে না আমার। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সুজয় ডাক্তারবাবুর সঙ্গে তার বাড়িতে গেল। ছোট একটা ঘর, কেউ না থাকার কারণে ঘরটা অপরিষ্কার হয়ে গেছে। তাই একটু পরিষ্কার করে নিলে ঠিক হয়ে যাবে। দেখো, থাকতে পারবে তো? আসলে এই ঘরটা বন্ধ থাকে তো, তাই একটু অপরিষ্কার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর আমি পরিষ্কার করে নেব। ঠিক আছে, অনেক দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম করে নাও, পরে কথা হবে। সন্ধ্যাবেলায় সুজয় গ্রামের বাজারের দিকে যাওয়ার পথে একটা জমিদার বাড়ি দেখতে পেল। কিন্তু বাড়িটা দেখে মনে হচ্ছে এখন সেই বাড়িতে কেউ আর থাকে না। সুজয় একটু কৌতূহলী হয়ে দাঁড়ালেও পরে এগিয়ে গেল বাজারের দিকে। আচ্ছা, এখানে আসার পথে যে জমিদার বাড়িটা দেখলাম, ওই বাড়িতে এখন কেউ থাকে না নাকি? জমিদার বাড়ির কথা শুনে চাওয়ালা মদনের মুখটা কেমন একটা আতঙ্কিত হয়ে গেল। কাঁপা গলায় বলল, বাবু, ওই বাড়ির বিষয়ে কিছু বলবেন না। ওই বাড়ি যা অভিশপ্ত। অভিশপ্ত? কি বলছো? এসব হয় নাকি? না বাবু, ওই বাড়িতে পৌরাণীর আত্মা আসে। ওই বাড়ি থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার মঙ্গল। আচ্ছা, গ্রামে যে জমিদার বাড়িটা আছে ওই বাড়িতে আমি থাকতে চাই। তার জন্য কার সাথে কথা বলতে হবে? কি বলছো তুমি? ওই বাড়ির আশেপাশেও কেউ যায় না, আর তুমি ওই বাড়িতে থাকবে বলছো? এই বাড়িটা অভিশপ্ত, অন্ধকারে অদ্ভুত আওয়াজ শোনা যায়। তুমি নতুন তাই জানো না। দেখুন, আমি ওইসব বিশ্বাস করি না। আর আমার এইরকম জমিদার বাড়িতে থাকার খুব ইচ্ছা ছিল, তাই আজ থেকে আমি ওই বাড়িতেই থাকব। আপনি চিন্তা করবেন না, কিছু হবে না আমার। গ্রামের লোকের বারণ সত্ত্বেও সুজয় সেই বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে সুজয়ের। অনেক দিন বন্ধ থাকলে যেরকম অবস্থা হবার কথা, বাড়িটা সেরকমটা ঠিক নয়। মনে হয় মাঝে মাঝেই যেন কেউ পরিষ্কার করে। সুজয় দুতলায় উঠে একটা ঘরে ঢুকল। যাই হোক, ঘরটা বেশ ভালোই লাগছে। দেখে মনে হচ্ছে না ঘরটা অনেকদিন বন্ধ ছিল। রবিবার ছুটির দিন বলে সারা দিনটা জমিদার বাড়িতেই কাটালো সুজয়। সন্ধ্যা দিকে চায়ের দোকানে এলো সুজয়। বাবা সুজয়, দেখো তুমি আমার ছেলের মতন, তাই বলছি। বাবা, তুমি ওই বাড়িতে থেকো না। বাড়িটা কিন্তু অভিশপ্ত। ওখানে যারা থেকেছে তারা আর কোনোদিন স্বাভাবিকভাবে ফিরে আসেনি। আপনি চিন্তা করবেন না, কিছু হবে না। আর এই ভূত প্রেত কিছুই হয় না, বিশ্বাস করুন। আর আমি এটা প্রমাণ করে দেব। এত রাতে এ কিসের শব্দ? শব্দটা আরো ঘন হতে লাগলো, ঠিক যেন ঘরের বাইরেই ঘুঙুর পড়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, আর খুবই দ্রুত হাঁটছে। সুজয় একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে আছে? কে আছে বাইরে? আমি বৌরানী। তোর সাহস কি করে হলো এই ঘরে ঢোকার? দরজা খোল। সুজয় কিছুই বলল না, চুপ করে রইল। কিছুক্ষণ পর বাইরে থেকে আসা সব শব্দ বন্ধ হয়ে গেল। সুজয় ভয়ে ভয়ে দরজা খুলল, নিচের দিকে এগিয়ে গেল।
এত বেলা হয়ে গেল, সুজয়কে তো দেখা যাচ্ছে না। চলো সবাই মিলে গিয়ে দেখি কি করছে, না হয় কোনো বিপদে পড়েনি তো। সুজয় একটু অবাক হয়ে গেল। সবাই পাশ থেকে এমনভাবে গেল যেন সুজয়কে দেখতেই পেল না কেউ। সুজয় দেখল সে রাতে যেই ঘরে ছিল সেই ঘরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। সুজয় এগিয়ে গিয়ে দেখল সুজয়ের ক্ষতবিক্ষত দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। সুজয় সেই রাতেই বৌরানীর হাতে নিহত হয়। সুজয়ের আত্মা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে তার ক্ষতবিক্ষত দেহকে।